স্বাগত রূপসী বাংলা টেলিভিশনে। আজ আমাদের স্টুডিওতে এসেছেন সাংবাদিক গবেষক জনাব রাশেদুজ্জামান। আপনাকে স্বাগত রূপসী বাংলা টেলিভিশন। ধন্যবাদ। আজকে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। সাধারণত আজকে হট ইস্যু হলো সবচেয়ে বেশি আলোচিত এবং প্রত্যাশার জায়গা, যেটা নিয়ে সারা দেশ জুড়ে 18 কোটি মানুষ, বিশ্ব জুড়ে আরো শত শত কোটি মানুষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সেই নির্বাচনের তফসিলের রেকর্ড হচ্ছে আজ, অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতি সেই তফসিলের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন এবং সম্ভবত আগামীকাল এই তফসিল ঘোষণা হবে জাতীয় সম্প্রচার মাধ্যমগুলো দিয়ে। তো শুরুতেই আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা টানবো। কি মনে হচ্ছে যে আজকে রেকর্ড, কালকে তফসিল ঘোষণার একটা সম্ভাবনা, এবং মহামান্য রাষ্ট্রপতি সায় দিয়েছেন, সবার মধ্যে এক ধরনের সাজ অবস্থা রব, এবং আলোচনা সমালোচনা, ব্যাখ্যা বিশ্লেষণ, এমনকি প্রধান উপদেষ্টাও এই নির্বাচনকে ঘিরে আজকে একটা নাতিদীর্ঘ বক্তৃতা দিয়েছেন। কি বলবেন? দেখুন, এই নির্বাচনের তফসিল ঘোষণার প্রাককালে যখন আমরা কথা বলছি, তখন পর্যন্ত ঠিক কালকে পর্যন্ত একটা উৎকণ্ঠা ছিল, একটা অনিশ্চয়তা ছিল। মানে বাজারে অনেকগুলো গ্রুপ ছিল যারা বলতেছিল নির্বাচনটা ঠিক টাইমে হবে না, বা করা সম্ভব হবে না, বা ইউনূস সরকারকে দিয়ে এই নির্বাচনটা হবে। এখনো তারা কাজ করতেছে, সক্রিয় আছে। তারা আসলে তাদের ব্যক্তি স্বার্থের জন্য এই কাজগুলো করতো, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই একটা অপপ্রচার করতো। এবং সেটা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে আপনি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করবেন, একজন পথচারীকে জিজ্ঞেস করবেন, তারাও বলতো, একজন ভোটারকেও জিজ্ঞেস করতো, যখন ভোট চাইতো প্রার্থীরা, আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি তারা কাজ করার জন্য। তো নির্বাচন কি হচ্ছে, ঠিক টাইমে নির্বাচন হচ্ছে, সবার মধ্যে একটা উৎকণ্ঠা ছিল, একটা প্রশ্ন ছিল। আপনিও জানেন, আমিও জানি, সবাই জানি। বাট এখন পর্যন্ত, আজকে পর্যন্ত যতটুকু কার্যক্রম দেখলাম, আমরা যতটুকু দেখেছি, তাতে মোটামুটি ভাবে নিশ্চিত বলা যায় যে আগামীকাল তফসিলটা ঘোষণা করা হচ্ছে। মানে নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু করলো। আমরা গণতান্ত্রিক উত্তরণের যে পথে পা বাড়ালাম। দীর্ঘ এই শেখ হাসিনার যে ফেসিবাদ ছিল 15 বছর, সেটা তো এক ধরনের স্বৈরতন্ত্র, একটা মাফিয়াতন্ত্র ছিল। এই মাফিয়াতন্ত্র আমরা যখন ছেটিয়ে বিদায় করলাম, তারপরে যে ট্রানজিশন সময়টা ছিল এই 16 মাস, এই 16 মাসের পরে আবার গণতন্ত্র, মানে প্রকৃত গণতন্ত্র, যেটা মানুষের ভোটাধিকার আসবে, নির্বাচন হবে, নতুন সরকার হবে, নতুন সূচনা হবে, সেইটা আমরা এই তফসিলের মাধ্যমে আশা করলাম, বা এখন দেখতে পাচ্ছি যে শুরু হয়ে যাচ্ছে নির্বাচনী গেমটা। এই যে শুরু থেকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন হচ্ছে, নির্বাচন হবে, যথাসময়ে নির্বাচন হবে, অন্যদিকে আরেকটা পাল্টা প্রশ্ন, নির্বাচন হচ্ছে না, এই মাঝখানে যে গুজব, এই গুজবের ফায়দাটা কি? আসলে কি ফায়দা পাইতো? আপনি চমৎকার একটা কথা বলছেন। আসলে আমাদের মিডিয়াতে নিউজ তৈরি করার জন্য, একটু ভাইব্রেন্ট নিউজ দেওয়ার জন্য, নির্বাচন হবে না, সামনে অনেক জটিলতা আছে, অনেক সমস্যা আছে, ইচ্ছা করে দেখিয়েছে কেউ কেউ। আবার একটা গ্রুপ ছিল যারা বেশ প্রভাবশালী গ্রুপ, তারা চাচ্ছিল যে ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন না হোক। তারা একটা সরকারকে, এই সরকারকে বিভিন্ন ষড়যন্ত্র করতেছিল, এই সরকারকে ফেলে দিয়ে আরেকটা নতুন তত্ত্বাবধায়ক সরকার, তাদের নির্বাচন, মানে এই যে বিপ্লবী সরকার তো হয়নি, গণঅভ্যুত্থানে যে সরকারটা হয়েছে, যতটুকু মোটামুটি কাজ করেছে। দেখুন, এই ডক্টর ইউনূস সরকার কিন্তু শেখ হাসিনা বিচার করেছে, তার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। ভাবা যায় শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হলো, গুমের যে বিচার, গুমের আইন করা হয়েছে, সব আয়নাঘর ভেঙে দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশে আর কখনো গুম হবে না, চিন্তা করা যায়? বাংলাদেশে ডক্টর ইউনূস কিন্তু অনেকগুলো কাজ করেছে। জুলাই সনদ হয়েছে, পিলখানা বিডিআর বিদ্রোহ যেটা হলো, বিডিআর বিদ্রোহ নামে যেটা হয়েছে, বিডিআর এর সময় বিডিআর মধ্যে সেনা অফিসারদের হত্যাকাণ্ড করার জন্য, যে 57 জন অফিসারকে শেখ হাসিনা ইচ্ছা করে হত্যা করলো, তার নিয়ন্ত্রণে ইন্ডিয়ার সহযোগিতায়, সেইটার রিপোর্ট কিন্তু এখনো বের হওয়ার কথা ছিল না, বা পূর্ণ তদন্ত হওয়ার কথা ছিল না। আপনি জানেন, বর্তমান সেনা প্রধান তিনি বলেছেন ফুল স্টপ, ইফ যদি বাট, এটা ফুল স্টপ হবে না। কিন্তু সেটা ডক্টর ইউনূস করে দেখিয়েছে। আজকে যেসব সার্ভিসিং সেনা অফিসাররা ছিল, যারা গুমের সাথে জড়িত, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। এই ইউনূস সরকার কিন্তু সবই আস্তে আস্তে সব কাজগুলাই করেছে। ইভেন একটা মজার কাজ দেখবেন, যে 84টা যে সংস্কার প্রস্তাব, সেটা কিন্তু সব
সংস্কার প্রস্তাব আকারে সবগুলোর উপর গণভোট হবে। আচ্ছা। এই কাজটাও কিন্তু করেছে, বিএনপি রাজি হচ্ছিল না, না জামাত না না, সবাই, এটা সম্ভবত 47টা সংবিধানের সংবিধানের 47, এইসব বিষয়গুলোতে এই যে নোট অফ ডিসেন্ট থাকতেছে না, এটা বাদ দিয়েই গণভোট হচ্ছে। তার মানে কি সরকার সংস্কারের পথে যতটুকু অগ্রগতি হয়েছে, যতটুকু হেঁটেছে, এটি অনেক বেশি অর্জন করেছে। আর যারা এগুলো পছন্দ করতো না তারাই মূলত এই গুজবগুলো তৈরি করতেছে ইউনূস সরকারকে একটু মেলাইন করার জন্য, একটু দুর্বল করার জন্য। আর সরকার আরেকটা বিষয় কি, সরকার হচ্ছে কখনোই রিয়াক্ট করতো, প্রোঅ্যাক্টিভ ছিল না, আচ্ছা। ধীরে চলা। মানে বিষয়টা কি অনেকটা হচ্ছে গরিব সরকারের মতো, যে যার ইচ্ছা তাকে বকা দিচ্ছে, আজে বাজে কথা বলছে, সরকার কিছু বলে না। মিডিয়ার স্বাধীনতার নামেও কিন্তু গণমাধ্যমের অপব্যবহার স্বাধীনতা যেটা। কিন্তু অনেক অপব্যবহার হয়েছে। কারণ মিডিয়াতে সেই যে কালো শক্তি ছিল, ওই কালো শক্তিটা এখনো আছে। এই যে গত সেক্ষেত্রে 15 বছর সাংবাদিকতার নামে যেটা হয়েছে অপরাধী সাংবাদিকতা, তারা কিন্তু এখনো বহাল তবিয়তে আছে। হয়তো উপরে মাথাগুলি চেঞ্জ হয়েছে, বিভিন্ন দল তাদের পছন্দের লোকজনকে দিয়েছে। একজন বিএনপি বিট করতো, তাকে হয়তো প্রধান বানিয়ে দিল, কিন্তু আর সব ইনটেক আছে। ফলে যেটা হয়েছে, এই মিডিয়াগুলো এই ধরনের একটা গুজব সাপ্লাই করতো, ডালপালা করতো, নির্বাচন হবে, নির্বাচন হবে। নির্বাচন না হতে যেটা হচ্ছে, একজন মানুষ রাজনীতিবিদ থেকে সবার মধ্যে একটা হতাশা, নির্বাচন কবে হবে, আমরা তো নির্বাচন দেখতে চাই। এটা অনেক ভালো শাসন নির্বাচন, কিন্তু যেহেতু নির্বাচন হচ্ছে না, নির্বাচনের ডেডলাইন নেই, কোনো বিনিয়োগ হচ্ছে না, অনেক কিছু থেমে আছে। তো গণতন্ত্র তো উত্তরণ করতে হবে। আপনার কথার প্রাসঙ্গিকতা ধরে আমি আরেকটা জিনিস জানতে চাই। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে গণভোট, গণভোট এবং নির্বাচন, মানে সংসদ নির্বাচন এবং গণভোট, উনি এই এটা দিয়েছেন যে আহ, গণভোটটার যে স্থায়িত্ব অর্থাৎ স্ট্যাবিলিটিটা হবে, যে রেজাল্টটা হবে, এটার ইম্প্যাক্টটা থাকবে হলো 100 বছর। যদিও জাতীয় নির্বাচনের ইম্প্যাক্ট 5 বছরের কথা, যে 5 বছর পর যেহেতু ক্ষমতা ট্রানজিশন হয়, সেহেতু এই ক্ষেত্রে আপনি আহ, এই যে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হচ্ছে, এটার ইফেক্টটা কতটুকু, অর্থাৎ গণভোটের এটার কোনো সমস্যা হবে কিনা বা কোনো পার্থক্য তৈরি হবে কিনা, কিংবা কিংবা গণভোটটা অবহেলার পাত্র হয়ে যাবে কিনা। এইখানে আসলে আমি যদি আউট অফ দ্য বক্স চিন্তা করি, গণভোটটা যদি স্বতন্ত্র ভাবে হতো, আমাদের ঢাকায় দেখুন, 3 কোটি 3,66,66 লাখ মানুষ আছে, অনেক ভোটার ঢাকায় থাকে, তারা কিন্তু ঢাকার ভোটার না, গ্রামের ভোটার, এক একজন এক এক কর্মস্থলের ভোটার। যদি গণভোট স্বতন্ত্র দিন হতো, আলাদা দিন হতো, শুধু গণভোটের একটা ভোট দেওয়ার জন্য মানুষ কিন্তু বাড়ি যেত না, আচ্ছা। টাকা খরচ করে। গণভোটে উপস্থিতিটা কম হতো, গণভোটের প্রভাবটা কম হতো। যেহেতু একই দিনে হচ্ছে গণভোট, সুতরাং গণভোটের সাড়াটা অনেক বেশি হবে। এবং গণভোটের পক্ষে, গণভোট সাধারণত করা হচ্ছে যাতে হা জয়যুক্ত হয়, সব গণভোট কিন্তু এই জন্যই করা হয়। জি। সুতরাং আমার মনে হচ্ছে যে মানুষ যেভাবে নেমেছিল 5ই আগস্ট পর্যন্ত, জুলাই থেকে আগস্টের সময়গুলো, 36 জুলাই, এখানে সবাই কিন্তু সংস্কারের পক্ষে নেমেছিল, হুম। রিজিম চেঞ্জের জন্য নামে নাই। যদি রিজিম চেঞ্জের জন্য নামতো, তাহলে এর আগে শেখ হাসিনা অনেক বড় বড় আন্দোলন করার চেষ্টা করেছে, মানুষ কিন্তু সাড়া দেয়। কারণ মানুষ মনে করেছিল এটা হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাদের নিজস্ব লড়াই, এখানে জি। জনগণের কোনো অধিকার নেই। তারা এই কাজটাই করছিল এই আসলে। কাজটা করছে, নিজের স্বার্থের কথা বলে নিজের স্বার্থে। ঘুরে ফিরে বলতো, জনস্বার্থের কথা বলা হতো না। কিন্তু এই যে জুলাই বিপ্লবটা হলো, জুলাই রেভলিউশনটা যখন শুরু হলো, এখানে কোনো ব্যক্তির নামে কিন্তু কোনো স্লোগান হয়নি। হুম। দেশ গঠন, পরবর্তী দেশ, নতুন বন্দোবস্ত, সংস্কার, এসব নিয়ে আলোচনা হচ্ছিল। এইসবের জন্য মানুষ কিন্তু তখন রায় দিয়েছিল, এবং রায়টাই হচ্ছে রাস্তায় নেমে আসা এবং স্বৈরাচারকে তাড়িয়ে দেওয়া। সেই রায়টার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই হচ্ছে গণভোট। সুতরাং এই গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ অনেকের কাছে, ভোটারদের কাছে। দেখুন আমাদের দেশে ভোটাররা কিন্তু অনেক বেশি, অনেকেই মনে করে যারা বুঝতে পারে না, নো, যারা এটা মনে করে তারা বুঝতে পারে না ভোটাররা কতটুকু শিক্ষিত, কতটুকু যোগ্য। কারণ সামাজিক মাধ্যমগুলোতে, সোশ্যাল মিডিয়া এত বেশি পাওয়ারফুল, আপনি কি বলতেছেন, আমি কি বলতেছি, তার গ্রামের মানুষ দীর্ঘ সময় ধরে শুনে এবং বিশ্লেষণ করে। শুধু আমার টেলিভিশন দেশে দেখার না, চেয়ে হ্যাঁ, হ্যাঁ, হাতে হাতে স্মার্টফোন আছে, ফলে সবাই বুঝতে পারেন গণভোটের গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ, চরম ভাবে এটা গুরুত্ব পাবে, এবং গণভোটে হা জয়যুক্ত হবে।
এই যে গণভোটটা হবে, এই গণভোটটা যখন যদি হয়ে যায়, আমি বিশ্বাস করি জয়যুক্ত হবে। এর ফলে যেই সাংবিধানিক যে চেঞ্জের আইনগুলো সেইগুলো যখন শুরু হবে, তখন এইটা শত বর্ষব্যাপী আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবে। এবং গণভোট যদি না করা হতো, এই রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার যদি না হয়, তাহলে পিসফুল ক্ষমতার ট্রানজিকশন যেটা, সেটা হবে না। কারণ বাংলাদেশে কিন্তু হয়নি। এতদিন বিএনপি হয়নি। দুইটা ছিল, তারা পিসফুলি কিন্তু চলে যেতে পারে নাই। জাতীয় পার্টি পিসফুল যেতে পারেনি, আওয়ামী লীগ পিসফুলি যেতে পারেনি, কেউই ক্ষমতা ছাড়তে চায় না। এই যে গণভোটের ফলে যে সংস্কার, এই সংস্কারের ফলে দলগুলি যারা ক্ষমতায় থাকবে তারা পিসফুলি পাওয়ার ট্রান্সফার করার সুযোগ পাবে, ক্ষমতাটা হস্তান্তর করে চলে যেতে পারবে, এবং আরেকজন আসবে যারা ভালো কাজ করবে। এবং গণভোটের ফলে যেটা হবে, কেন পাবে? কারণ ওই দলের যিনি প্রধানমন্ত্রী হবেন বা যারা সরকার পরিচালনা করবেন, তারা কিন্তু দানব হয়ে যেতে পারবে, কারণ সংবিধান তাকে আটকে দেবে এই সংস্কারগুলোর ফলে। সুতরাং যখন সংবিধান তাকে আটকে দিচ্ছে, নিয়ম তাকে বেঁধে দিচ্ছে, তখন কিন্তু সে আর দানব হয়ে যাচ্ছে না, তাকে ক্ষমতা আঁকড়ে থাকতে হচ্ছে না। ফলে এইটার ফলাফল হবে, শত বর্ষ না, তারপরেও যদি টিকে থাকে পৃথিবী, সেই পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং স্থিতিশীলতার জন্য এই গণভোটটা কাজ করবে। সম্ভবত আমরা একটা জবাবদিহিতার সিমটম দেখলাম, নাকি আমি ঠিক এভাবে বলতে চাই যে আহ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উপদেষ্টা, এলজিইডি উপদেষ্টা, তিনি তার মন্ত্রণালয়ের কার্যক্রমের একটা ফিরিস্তি আজকে মিডিয়ার সামনে তুলে ধরেছেন। এর আরেকটা কারণ হতে পারে, সেটা হলো যে এটা দুইটা দিক। সেটা একটা হলো সাংবাদিক সম্মেলন করে তার যে ফিরিস্তি, তার কর্তব্য শেষ করলো কিনা বা তার কর্মকাণ্ডের ইতি টানলো কিনা। আহ, আপনার কাছে আমার জানার আগ্রহ সেটা হলো যে এটা কি শুধুই জবাবদিহিতা, নাকি উনি আহ, এই কর্মের ইতি টেনে নির্বাচনে যাওয়ার মানে কি বলে এটা কি সিমডম, কোনটা আসলে কি মনে হচ্ছে আপনার কাছে? আমরা গত রাতেই দেখেছি, রাত 12টার পরে দেখলাম বিভিন্ন গণমাধ্যম নিউজ দেওয়া শুরু করলো যে আগামীকাল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহমুদ আলম সহ দুজনকেই বলা হয়েছিল দুইজনই পদত্যাগ করবে। আবার জি। আজকে সকালে নিউজ দেখলাম যে মাহমুদ আলম পদত্যাগ নাও করতে পারেন, বাট আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি এলজিআর উপদেষ্টা আছেন, উনি পদত্যাগ করবেন। জি। দেখুন, এই দুইজন উপদেষ্টাকে আমরা জেনেছি গণমাধ্যমে বরাতে যে সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী বলেছিলেন তোমরা পদত্যাগ করো, সুষ্ঠু নির্বাচনের জন্য এটা দরকার যদি তোমরা নির্বাচন করতে চাও। যেহেতু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি নির্বাচনে অংশ নেবেন, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন, সুতরাং তাকে তো পদত্যাগ করতেই হবে। এই পদত্যাগের আগ মুহূর্তে উনি এই সংবাদ সম্মেলনটা করলো বলে আমার মনে হয়, আমার মোটামুটি এটা পরিষ্কার। আচ্ছা। উনি চলে যাবেন, যেহেতু উনি তার হিসাব বুঝিয়ে দিয়েছেন, জি। এটা মোটামুটি নিশ্চিত যে আমি চলে যাচ্ছি, কতদিনে কি করলাম সেটা বুঝিয়ে দিলাম। তবে আমি খুব দারুণ ভাবে মুগ্ধ হতাম, খুব ভালো লাগতো যদি উনি বলতেন যে আমি নির্বাচনে অংশ নিব না। আচ্ছা। কারণ আমরা এই যে সরকারটা পরিচালনা করলাম, এখন একটা সুবিধাজনক সময়ে পদত্যাগ করে আবার নির্বাচনে চলে যাব, না, আরেকটা এইটা সুবিধা নেওয়ার না। আরেকটা সুবিধা নেওয়ার, এইটা একটা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তো যেই কাজ করেছে, যে বীরের কাজ করেছে, আগস্টের তারা হচ্ছে পোস্টার বয়, জি। এতটুকু ছাড় দেওয়া উচিত ছিল। এখন দেখুন, নির্বাচনে যদি হেরে যায় তাহলে কি হবে? আচ্ছা। তাহলে কি মেসেজ গেল? তার যে বিশাল জনপ্রিয়তা, যাদের ডাকে লাখো লাখো মানুষ রাস্তায় নেমে এলো, নির্বাচনে জিততে পারবে। আর না, তিনি কোন দল থেকে এতে নির্বাচন কি করবেন? যায় আসে? তিনি কোন একটা দল কথা থেকে আছে নির্বাচন যে করবেন? পরাজয়ে ডরে না বীর, পরাজয়ে ডরে না ভীর, বীর, সরি। এই, সে তো জনগণের কাছে গেল, সে যে বীরত্বের পরিচয় দিল, আহ, বিপ্লবের নেতৃত্ব দিল বলে, সবকিছু মিলিয়ে সে আবার জনগণের কাছে গেল, এতে কোনো অসুবিধা দেখছেন কিনা? আচ্ছা, রাজনীতি মানে কি জনগণের কাছে যাওয়া? এবার তো না, তাই তো জানি আপনি। 300 ব্যক্তি নির্বাচিত হবে, এর এর বাইরে কি রাজনীতি থাকে না? আমরা তো তার কাছে রাজনীতি দেখতে চাচ্ছিলাম। আমরা এমন রাজনীতি দেখতে চাই, রাজনীতি দেখতে যারা চিন্তা করবে, যারা কিন্তু দার্শনিক হয়ে উঠবে। আমি তো আসিফ মাহমুদ সজীব ভাইকে এরকম দেখতে চেয়েছিলাম। সেটা আচ্ছা। তার ব্যক্তিগত মত, তিনি নির্বাচন করতেই পারেন, বাট তার নির্বাচনী এলাকায় বিভিন্ন বরাদ্দের বিষয়ে কথা এসেছে। আচ্ছা। এটা অসত্য না। যেসব জায়গায় নির্বাচন করবেন, ঢাকা 10 তার এলাকায়, এখানে অনেক বেশি বরাদ্দ দেওয়া হয়েছে স্থানীয় সরকার মাত্র। না, বরাদ্দ দেওয়া অন্যায় কিনা? অবশ্যই না। আপনি তো বৈষম্য বিলোপের জন্য নির্বাচন এই আন্দোলন করেছেন, আপনি বৈষম্য করেছেন, এক জায়গায় বেশি দিয়েছেন, মানে অন্য জায়গায় কম পড়েছে।
হয় না এটা? এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? বাংলাদেশ অর্থনীতি এত বড় না যে না, এখানে কিন্তু একটা দিক আমি আপনার সামনে টানবো যে কুমিল্লা যে পরিমাণ উন্নয়ন হয়েছে, ময়মনসিংহে কিন্তু সেরকম উন্নয়ন হয় না। এখানে যদি ময়মনসিংহকে বাজেট দেওয়া হয় তাহলে কি এটা অন্যায় হবে? আমি ওইটাই তো চাই, কুমিল্লায় বেশি হবে কেন, ময়মনসিংহে কম হবে কেন? সবাই তো কিন্তু এটা বাংলাদেশে তো থাকবে, হয়ে আসছে। হয়ে আসছে। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকার পরিষদে গেছে কেন? সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো বৈষম্যের জন্যই তো। হুম। আপনি গিয়ে একটা বৈষম্য করলেন কেন? আপনাকে তখন জবাবদিহি করতে হয় না নিজের কাছে, যে আমি তো বৈষম্য বিলোপের জন্য এসেছি, আমার দায়িত্বই তো বৈষম্য বিলোপ করা। কিন্তু সে তো রাষ্ট্রপতি হচ্ছে না, সে তো একটা এরিয়ার না হচ্ছে, মানে সে তো তাকে স্টেক হোল্ডার, তো সে আমি তাদেরকে সুযোগ দেবে। তিনি যে দায়িত্বটা পেয়েছেন, এই মন্ত্রণালয় থেকে দায়িত্ব পাওয়ার পরে তার অধীনে যে বরাদ্দগুলো হয়েছে, সেই বরাদ্দগুলো মানে সিলেক্টিভ, সুষম বন্টন হয়েছে। সুষম বন্টন হয় নাই তো। সেটা আমরা পত্রিকায় দেখেছি। আমি সেটাই কথা বলবো। যাই হোক, তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন, আমরা তাকে আহ, তাকে দারুণভাবে স্বাগত জানাই। স্বাগত জানাই। আমরা চাই তিনি যেন জয়ী হয়ে আসেন। আরেকটি আলোচনার টপিক আছে যে সাম্প্রতিক সময়ে আপনি জানেন যে আহ, ভারত সফরে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আসার পর আরেকটি আওয়াজ উঠে বাংলাদেশের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে। তিনি ভারত ছেড়ে রাশিয়াতে অবস্থান নিচ্ছেন বা আশ্রয় নিচ্ছেন, বা ভ্লাদিমির পুতিন তাকে আশ্বস্ত করেছেন যে ভারতে না, রাশিয়াতেও তার জন্য জায়গা আছে। বিষয়টা কিরকম হলো? কোন দিকে গেল? এইটা আসলে কি আপনি যে বলতেছেন কি সত্যি নাকি গুজব? সত্যি না গুজব এটা কিন্তু এখনো বলা যাচ্ছে না, কিন্তু এটা কি মোটামুটি প্রমাণ করা আলোচনায় যাবে? আসছে। শেখ হাসিনা ভারতে থাকলে কি আর রাশিয়া থাকলে কি? একজন মানুষ আটলান্টিকে ডুবে মারা গেল, পুকুরে ডুবে মারা গেল, পার্থক্য আছে? মারা গেছে। সে মারা গেছে। শেখ হাসিনা ডেড হর্স, তার তো জায়গা বাংলাদেশে হবে না, বাংলাদেশে আসলে তার ফাঁসি হয়ে যাবে। সে ইন্ডিয়া যদি তাকে তাড়িয়ে দিতে চায়, কোথায় দিবে? ইন্ডিয়া এখন তাকে তাড়িয়ে দিতে যাচ্ছে এবং তাকে তুরুপের ডাক হিসেবে ব্যবহার করতেছে বাংলাদেশের সম্পর্ক ভালো রাখার জন্য। বাংলাদেশ সরকার চাপ দিবে, সেই জন্য তাকে, তার চাপে বাংলাদেশকে সে তুলে দিতে পারতেছে না বাংলাদেশের কাছে, সেই জন্য তাকে রাশিয়ায় পাঠিয়ে দিতে চায়। শেখ হাসিনা ইন্ডিয়াকে এত পরিমাণ সার্ভিস দিয়েছে, উনি নিজে বলেছেন, কিন্তু দেখুন তার বিপদে কিন্তু সে ইন্ডিয়া দাঁড়াচ্ছে না, তাকে ইন্ডিয়া থাকতে দিচ্ছে না, ইন্ডিয়া থেকে তাকে রাশিয়ায় পাঠিয়ে দিচ্ছে। যদি রাশিয়া চলে যায়, রাশিয়া যদি চলে যেতে হয়, তাহলে তার দলের যে লাখো নেতা কর্মী আছে তাদের অবস্থা কি? তাদের সবাইকে রাশিয়া নিবে? তখন তাদের সবাইকে মানুষে ব্যাক করা। আচ্ছা। তখন যেমন আসলে যখন কামালের ফাঁসি হয়ে গেছে, ফাঁসি রায় হয়ে গেছে, সে কিন্তু এখন পালিয়ে বেড়াচ্ছে, আমরা কিন্তু শুনছিলাম যে তাকে দিয়েই শুরু হবে। জি জি। এখন রাষ্ট্র কি, পৃথিবীর সব দেশই যখন কোনো আদালত থেকে রায় হয়ে যায়, তখন কিন্তু সারা পৃথিবী ওই রায়টা আমলে নেয়, ওই রায়টাকে সম্মান করে। কারণ আদালত তো আদালত। বিশ্বাস সেই তো কারণে বিশ্বাস। সেই কারণে যখন সে অপরাধী প্রমাণিত হয়ে গেল, তখন আসলে ইন্ডিয়া তাকে আসলে রাখতে চাচ্ছে না। আচ্ছা। ইন্ডিয়া রাখতে চাচ্ছে না, তাকে রাখতেও পারছে না, আবার তাড়িয়েও দিতে পারছে না। সেই জন্য ইন্ডিয়ার একটা সুযোগ নিয়েছে, তাকে যেন রাশিয়ার হাতে তুলে দেয়। বাংলাদেশে পাঠাবে না, কিন্তু রাশিয়ার হাতে তুলে দেয়। ইন্ডিয়া তাকে রাখতে চাচ্ছে না, সেই জন্য এই কথাটা আলোচনা হচ্ছে। এটা কিন্তু হাসিনার জন্য পজিটিভ না, হাসিনার জন্য নেগেটিভ। আচ্ছা, আওয়ামী লীগের জন্য নেগেটিভ। হ্যাঁ, ভারত তাকে রাখতে পারছে না, আরেকটা রাখতে বিষয় চাচ্ছে টানবো, না। সেটা হলো যে মোহাম্মদপুরে একটা জোড়া খুনের ঘটনা ঘটছে, আপনি জানেন। গৃহকর্মী গ্রেফতার হয়েছে, তো দেরি হয়ে গেল কিনা গ্রেফতারটা? অপরাধীকে গ্রেফতার করা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী করেছে, এবং এটা নৃশংস একটা ঘটনা। এই যে দেরি হয়ে গেল কিনা? না, আমার মনে হয় এটা দেরি হয়নি, খুব দ্রুতই অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। আমি তো ভেবেছিলাম যে অ্যারেস্ট করতেই পারবে না, খুঁজেই পারবে না। আচ্ছা। বাংলাদেশের পুলিশের যে ক্লুলেস অবস্থা, ছিল, এটা ক্লুলেস ছিল। হ্যাঁ ক্লুলেস ছিল। এবং আমি যতটুকু দেখেছি কয়েকটা গণমাধ্যমে দেখলাম, তার হাজবেন্ড নাকি তাকে পালিয়ে যেতে সহায়তা করেছে, এরকম কেউ লিখছিল। আচ্ছা আচ্ছা। তো আসলে এটা খুবই দুঃখজনক, খুব মর্মান্তিক। আমরা চাই না এরকম ঘটনা ঘটুক আসলে সমাজে। এটা হচ্ছে একটা একটা ঘটনা, কিন্তু দেখবেন যে এরকম একটা ঘটনা ঘটলে সমসাময়িক, ঠিক তারপরে এটা সামাজিক খুব প্রভাব পড়ে। অনেকগুলো ঘটনা ঘটে যায়, মানে এরকম ঘটনা ঘটে যায়।
আরেকজন উৎসাহিত হয় এরকম করতে, এরকম করে মারা যায়। আসলে এটা খুবই জঘন্য, যারাই করেছে, যারাই দায়ী করেছে। এবং আমি মনে করি না যে এই গৃহকর্মী দায়ী। সে আরো দায় আছে, আর আমাদের দায় আছে, সমাজ দায় আছে, পরিবার দায় আছে, প্রভাব আর মানে কিছু কারো আর প্রভাব আছে, আর কারো যারা ইনফ্লুয়েন্স আছে। যারা এই যে আপনি মানে যেই নারীকে খুন করা হয়েছে, আমি জানি না তার কি অপরাধ, বাট আমাদের সবাইকে খুব সাবধান থাকা উচিত, সতর্ক থাকা উচিত। বিচার হওয়া আমরা দরকার। যেরকম এমন কোনো কাজ না করি যে আমাদের উপর এরকম একটা কষ্ট চলে আসে। তো এটার কঠিন যেহেতু বিচার হয় না এইসব ঘটনা, বাংলাদেশে বিচারটা এতই দুর্বল, বিচার ব্যবস্থা আসলে ওই এতটা লেন্দি হয়। এতটা লেন্দি হয় যে অপরাধী বিচারের বিষয়টা আমরা ভুলে বলা হয়েছে, বাট মেডিকেল টিম বলেছে যে তাকে এমন অবস্থা নেই যে তাকে বাইরে নিয়ে যাওয়া হবে, সুযোগ আছে। এবং বাইরে নিয়ে যাওয়ার যে চিন্তা ছিল দেশের বাইরে, সেটা কিন্তু একদম স্টপ নাকচ হবে, করে দেওয়া হচ্ছে। স্টপ এটা গতকাল করা হয়েছে। এবং খালেদা জিয়া এই মুহূর্তে যে অবস্থায় আছেন, এই অবস্থায় কিন্তু জি এখন তখন তখন কিন্তু এটা নিয়ে আলোচনাটা অনেক বেড়ে যায়। বেশি বেড়ে যায়। বিএনপি একদম একদম গুটিয়ে গিয়েছিল খালেদাকে নিয়ে। মানে পুরা দলটা যে নির্বাচন সামনে সেই ব্যবস্থাপনায় একদম ভাটা পড়েছিল, ভোটের রাজনীতি তারা পিছিয়ে পড়েছিল, একটা শোকাবহ আবহাওয়া তৈরি হয়েছিল, চরম বাজে অবস্থা। তারেক রহমান এর মাঝখানে মুখ ফসকে বা একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে এখানে বাংলাদেশে তার ফিরে আসা একক নিয়ন্ত্রণে দিন না, সিদ্ধান্ত গ্রহণ করা। আবার কারা নিয়ন্ত্রণ করছে এটাও বলার মতো স্বাচ্ছন্দ্য নাই। এই যে এই বিষয়টা বলে ফেলেছেন, এইটা বিএনপির জন্য বা তারেক রহমানের জন্য অনেক বেশি কালো হয়ে গেছে। দেখুন, বাংলাদেশে যাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে চিন্তা করা হচ্ছে, উনি যদি বলে যে আমি বাংলাদেশে ফিরতে পারবো না, কারণ এই সিদ্ধান্তটা আমার একার পক্ষে নেওয়া সম্ভব না, তার মায়ের অসুস্থ, তাহলে উনি বাংলাদেশের জন্য কিভাবে সিদ্ধান্ত নেবেন, দেশ কিভাবে চালাবেন? প্রধানমন্ত্রী হলে কিভাবে সিদ্ধান্ত নেবেন? তার পক্ষে এইরকম একটা ব্যক্তিগত বিষয়, মায়ের অসুস্থতা, মায়ের মুমূর্ষু অবস্থা, এই সিদ্ধান্ত যদি এরকম একজন বড় নেতা একা না নিতে পারে, তার হাতে যদি দেশে ফিরে আসার সিদ্ধান্ত না থাকে, এই ক্ষমতা যদি না থাকে, সে দেশ পরিচালনা করবে কে? এটা কি মানুষ বিশ্বাস করবে? আর মানুষ কি তার উপর এই যিনি তার নিজের সিদ্ধান্ত, ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারে না, তার উপর মানুষ কি রাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিবে? আমি আমি কোশ্চেন রেখে গেলাম, যারা দর্শক আছে তারা বলবেন তারা কি দিতে চান কি। আমি এজ এ একজন জার্নালিস্ট হিসেবে বললাম যে আপনি যখন আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন না, তাহলে আপনি দেশের সিদ্ধান্ত নেওয়ার জন্য চাচ্ছেন, মানুষকে আপনি সিদ্ধান্ত দিবে? ওই সুযোগ কি দিবে? দেওয়া কি উচিত হবে? সেই আহ, প্রশ্নের জবাব হয়তো সময় হলে হ্যাঁ, হয়তো পাওয়া যাবে। সামনে নির্বাচন পাওয়া যাবে। আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে আসার জন্য। সুপ্রিয় দর্শক, এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন রূপসী বাংলা টেলিভিশন।